এক সময়ের কথা, যখন একটা ছোট্ট গ্রামে একটা গরিব পরিবার থাকত। ওই পরিবারে রামশরণ আর ওর বউ সুজাতা আর ওদের ৮ বছরের ছেলে রোহিত থাকে। একদিন রোহিত খুব আনন্দ করে মা বাবার সাথে বাজারে ঘুরছিল। তখন ও একটা দোকানে অনেকগুলো বাজি দেখল। রোহিত বাজি কেনার জন্য জেদ করতে থাকলো। বাবা, আমারও বাজি দরকার। বাবু, অত টাকা নেই আমার কাছে। আমি তো বাজারে দরকারি জিনিসপত্র কিনতে এনেছি। যখন কিনে দেবে না তো নিয়ে এলে কেন? এক্ষুনি বাড়ি ছেড়ে দাও আমাকে। আরে সোনা, এমন জিদ করে না। আমাদের কাছে বাজি কেনার টাকা নেই। কিছুদিন পরে বাবা যখন বেতন পাবে তখন তোমাকে বাজি কিনে দেবে। সব বাচ্চারা এখন থেকেই বাজি ফাটাচ্ছে, শুধু আমার বাবাই আমাকে কিছু কিনে দেয় না। রোহিত খুব রেগে যায়, কিন্তু ওর মা বাবার কাছে এত টাকাই ছিল না যে ওকে বোঝানোর জন্যে বাজি কিনে দেয়। ওরা বাজার না ঘুরেই বাড়ি ফিরে চলে আসে। রোহিত খুব রেগে থাকে। জানলায় দাঁড়িয়ে ও অন্য বাচ্চাদের বাজি ফাটাতে দেখতে থাকে। দেখ মুন্নি, এই তুবড়িটা কত উঁচু ওড়ে। আমার তো আনারে খুব ভয়। আমার তো তারাবাজি ঠিক আছে। চুন্নু আর মুন্নি ওদের বাড়ির বাইরে বাজি ফাটাচ্ছিল, আর রোহিত ওদেরকে দেখে মিষ্টি হাসছিল। কিছুক্ষণ পরে যখন চুন্নু রোহিতকে ডাকে, তখন রোহিত মন খারাপ হয়ে যায় আর চুন্নুকে বলে, না, আমি আসতে পারবো না, আমার কাছে তো বাজি নেই। ও, খুব খারাপ হলো। তোমার বাবা তোমাকে এখনো বাজি কিনে দেয়নি? দেখো না, রোহিত তার কত মন খারাপ হয়েছে। মন খারাপ তো হবেই, কারণ সব বাচ্চাদের কাছে বাজি আছে আর শুধু ওর কাছেই নেই। আমাদের কাছে খাওয়ার জন্য জিনিস নেই, বাজি কোত্থেকে আনবো? আরে আমি কোথায় কি বললাম? আমি তো সব বুঝি, কিন্তু রোহিতটা তো ছোট, তাই কিছু বুঝছে না। থাক, বাদ দাও, চলো ঘুমাই। রামশরণ আর সুজাতা ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর রোহিতও গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। রাতে গ্রামে একটা ভূত আসে। ওর কাছে একটা বড় ব্যাগ ছিল। ভূতটা রোহিতের বাড়ির দরজাটা খটখটায়। দরজার আওয়াজে রোহিতের চোখ খুলে যায়। আরে, এত রাতে দরজা ধাক্কানোর আওয়াজ হচ্ছে কেন? মার বাবা তো ঘুমাচ্ছে। বাদ দাও, আমি গিয়ে দেখে নিই। রোহিত চোখ কচলাতে কচলাতে ওঠে আর দরজাটা খোলে। একেবারে ফট করে চোখ খুলে যায়। ওর সামনে একটা ভূত দাঁড়িয়ে ছিল, যার হাতে একটা কৌটো ছিল। ভূত, ভূত। ভয় পেও না বাচ্চা, তোমাকে আমি কিচ্ছু করব না। তোমার জন্য তো আমি এই পার্সেলটা এনেছি, এটা কি? শুধু তোমার জন্যে। এটা দীপাবলিতে জ্বালিও, আর কাউকে এর ব্যাপারে কিচ্ছু বলো না। এতটুকু বলে ভুতুড়ে ডেলিভারি বয়টা ওখান থেকে চলে যায়। তারপরে রোহিত অনেক খুশি হয়ে যায়। বিছানায় এসে বসে পার্সেলটা খুলতে শুরু করে দেয়। যেই ডাব্বাটা খোলে, ওখানে অনেকগুলো বাজি ছিল। রোহিত তো এটা দেখে খুশিতে পাগলা হয়ে যায়। আরে বাহ, এতগুলো বাজি! এইগুলো আমি যত্নে রাখবো। মা বাবাকে এর ব্যাপারে কিচ্ছু বলবো না। খাটের তলায় রাখবো আর দীপাবলির দিনকে ভালো করে জ্বালাবো। রোহিত এত খুশি হয়ে যায় যে কোনো ঠিকানাই ছিল না। পরের দিন সকালে উঠেই আগেও বাজিগুলোকে দেখল, ওইগুলো জায়গায় আছে কিনা। যখন দেখে যে বাজিগুলো এখনো ছিল, তখনও বিশ্বাস করলো যে গতকাল যা হয়েছিল তা সত্যি, কোনো স্বপ্ন নয়। ওকে দেখে ওর মা বাবাও হয়রান হয়ে যায়। আরে রোহিত, তুমি তো আজকে খুব খুশি। হ্যাঁ মা, আমি আজকে অনেক খুশি। ব্যাপারটা কি আমাদেরকে একটু বল। ওই কাল রাত আম, অনেক ভালো একটা স্বপ্ন দেখেছিলাম, তো তাই আমি অনেক খুশি। আজব কথা, একটা স্বপ্ন দেখে এত খুশি? ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে এবার স্কুলের জন্য তৈরি হও তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শিগগিরই আমি তৈরি হয়ে যাই। তারপরে রোহিত স্কুল চলে যায়। আর যখন সুজাতা বাড়িতে ঝাড়ু লাগাচ্ছিল, তখন খাটের তলায় অনেকগুলো বাজি দেখে। আরে, এই বাক্সটা কিসের? সুজাতা যেই ডাব্বাটা খোলে, দেখে অনেকগুলো বাজি। দেখেও একদম হতভম্ব হয়ে যায় আর তাড়াতাড়ি করে স্বামীকে ডেকে নেয়। এই যে শুনছো, কোথায় আছো? তাড়াতাড়ি এসো তো। সুজাতার আওয়াজ শুনে রামচরণ তাড়াতাড়ি করে চলে আসে। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? দেখো তো, এগুলো আবার কোথা থেকে এলো? বাজি ভর্তি ডাব্বা দেখে রামশরণও হয়রান হয়ে যায়। আমি তো কোনো বাজি নিয়ে আসিনি। কাল রাত রোহিত তো বাজি নিয়ে কান্নাকাটি করছিল। আজ সকালে বাজিগুলো আবার কে নিয়ে এসছে? আসক্ত রোহিত, ওকেই জিজ্ঞেস করব।
যেই রোহিত স্কুল থেকে ফেরত আসে ওর মা ওর উপরে চড়ে যায় আর বাজির কথা জিজ্ঞাসা করতে শুরু করে। তোর কাছে এত বাজি এলো কোথা থেকে এটা বল, আমরা তো তোকে কোনো বাজি কিনে দিনি গতকাল, রাত্রেবেলা কে তোকে বাজি দিয়ে গেল? এবার রোহিত ওই ভুতুরে ডেলিভারির বয়ের কথা ভাবতে শুরু করে যে ওকে বাজিগুলো দিয়ে গেছিল, কিন্তু ভূতটা ওকে বলে দিয়ে গেছিল যে কাউকে ওর কথা যেন না জানায়। সুজাতা বাজির ডাব্বাটা বাড়ির বাইরে রাখে আর আগুন লাগাতেই যাচ্ছিল, তখন রোহিত বলে পড়ে, আচ্ছা আচ্ছা মা, সব বলছি, কিন্তু তোমরা এই কথাটা কাউকে বলো না। ঠিক আছে তাড়াতাড়ি বল। কাল রাতে একটা ভুতুরে ডেলিভারি বয় আমাদের বাড়িতে এসেছিল। ও দরজা ধাক্কালো আর আমি গিয়ে খুললাম, কারণ তোমরা তো অঘরে ঘুমোচ্ছিলে বলে। তারপরে এই পার্সেলটা ও আমাকে নিজের হাতে তুলে দিল আর আমি এটা বাড়ি নিয়ে এলাম। সুজাতা রোহিতের কথায় একদম বিশ্বাস করে না, আর ও মনে করে রোহিত কোথা থেকে বাজিগুলো চুরি করে এনেছে। রাত্রেবেলায় ওর বাবাও ওকে খুব বকাবকি করে। রোহিত ওখান থেকে চলে যায়। এই ভূতের কারণে তো আমি ফেঁসেই গেলাম। ও যদি অন্য বাচ্চাদের বাজির পার্সেলটা দিয়ে বেড়াচ্ছে, তো আজ রাতেও নিশ্চয়ই আসবে। ব্যাস, তারপরে রোহিত রাত্রেবেলায় জানলা দিয়ে দেখতে থাকে। মধ্যরাত্রির পরে আবার থেকেও ভূতটা দেখতে পায়, যার মধ্যে থেকে একটা বাক্স বার করে আর তারপরে পাশের বাড়ির রাজুর বাড়ির দরজা খটখটায়। কিছুক্ষণ পরে রাজু দরজা খোলে আর ও ভূতটাকে দেখে খুব ভয় পেয়ে যায়। এই বাচ্চা, ভয় পাস না, তোকে আমি কিচ্ছুটি করব না। মরার আগে আমি ডেলিভারি বয় ছিলাম, লোকেদেরকে ডেলিভারি করতাম ওদের পার্সেল, আর মরার পরেও তাই করছি। দরকারি জিনিস লোকেদেরকে আমি দিয়ে বেড়াচ্ছি। ও এই ব্যাপার, এবার আমি সবাইকে এই পার্সেলটা দেখাবো আর তোমার ব্যাপারেও সবাইকে বলবো। আরে না না, এই কাজটা তুমি করো না। এই বাজিটা লুকিয়ে রেখো তুমি, আর দীপাবলির দিনকে জ্বালিও। রোহিত জানলা দিয়ে ভূত আর রাজুকে কথা বলতে দেখে নেয় আর তারপরে তাড়াতাড়ি গিয়ে ওর মা বাবাকে ডেকে আনে। রামচরণ আর সুজাতা রোহিতের কথা শুনে দেখতে যায়। জানলা দিয়ে রোহিত ওদেরকে ভুতুরে ডেলিভারি বয়কে দেখায়। ভূতটাকে দেখে ওর মা বাবা একদম হতবাক হয়ে যায়। এই ভগবান, ভূতটা আবার রাজুর সাথে কি কথা বলছে? মা, ওকেও ওই পার্সেলটা দিয়ে দিচ্ছে। এবার বুঝলে তো তুমি, আমি এই পার্সেলটা কোথা থেকে চুরি করিনি, ওই ভূতটাই আমাকে দিয়ে গেছে। না, তোর ওপরে বিশ্বাস করা উচিত ছিল। সবাই ভূতটাকে দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যে ভূতটা রাজুকে পার্সেল দিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে উঠেই রামচরণ আর সুজাতা রাজুর বাড়ি গিয়ে ওর মা বাবাকে ডেকে পুরো কথাটা জানায়। আরে তুই কি বলছিস রে? ভূত বাজি কিছুই তো বুঝছি না আমি। রাজু, নিজের মা বাবাকে ভূতের ব্যাপারে সব বলো, যে রাতে তোমাকে বাজি দিয়ে গেছে। রাজু এটা শুনে ভয় পেয়ে যায় আর অনেক জিজ্ঞাসা করার পরে ও সত্যি কথাটা বলে। এবার রাজু আর রোহিতের মা বাবা এক এক করে সব বাড়িতে গিয়ে বাচ্চাদের থেকে ওই ভূতের কথা জিজ্ঞেস করে আর তখন জানতে পারে যে ওটা বাজি সাপ্লাই করার ভুতুরে ডেলিভারি বয় সবার বাড়িতে বাচ্চাদেরকে বাজির সাপ্লাই করে গেছে। পুরো গ্রামে ভূতের হাহাকার মেচে যায়। গ্রামের মাঝখানে সব বাজির ডাব্বাগুলো রাখা হয়। তারপরে ওই গ্রামের পণ্ডিতকে ভূত ধরার জন্য ডাকা হয়। দেখো সবাই, ভূত অনেক শক্তিশালী, সেটা আমি পারবো না, কিন্তু এই বাজির মধ্যে যে বাজি আছে ওটা বাচ্চাদের মৃত্যু, ও ওকে শিকার বানাচ্ছে। কি, আপনি সেটা জানলেন কি করে? কারণ এতে যে লাল চিহ্নটা আছে তার মানে রক্ত। এই চিহ্নতে অনেক বিপদ আসে। এটার একটাই উপায়, এটা না পুড়িয়ে এমনি রেখে দেওয়া। তারপর গ্রামবাসীরা ওই বাজিগুলোকে একটা বেকার কুয়োতে ফেলে দেয়। সব বাজিগুলো জলের মধ্যে গিয়ে খারাপ হয়ে যায়। মনে রেখো, দিওয়ালি পর্যন্ত সবাই নিজের বাড়িতে একটা প্রদীপ জ্বালিয়ে রাখবে, যাতে একটা তিল থাকবে, তাতে ভূত বাড়িতে আর আসবে না। তারপরে এরকমই হয়। রাত্রে যখন ভূতটা আসে, সবার বাড়ির সামনে দ্বীপ জ্বলে আছে দেখে পালিয়ে যায়। এমন করতে করতে দিওয়ালি এসে যায় আর ভূত যেটা করতে চেয়েছিল সেটা আর পারে না। আর দিওয়ালির দিনে গ্রামের পবিত্র দ্বীপের রোশনি আর মহাপুজোয় ওর শেষ হয়ে যায়। তারপরে সারা গ্রাম খুব মজা করে দিওয়ালি মানায় আর গ্রামের জমিদার এই খুশিতে সব বাচ্চাদের দিওয়ালির দিনে বাজি দিয়ে দেয়, যার থেকে সব বাচ্চারা খুশি হয়ে যায়।
একবার প্লেন ওড়ানোর সময় খারাপ আবহাওয়ার হওয়ার জন্য পাইলট সামনে দেখতে পাচ্ছিল না যে সামনে পাহাড় আছে, আর প্লেন পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়। মরে যাওয়ার পর ওই পাইলট ভূত হয়ে যায়। যে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা হয়, ওই পাহাড়ে ও ভূত হয়ে ঘুরতে থাকে। আমি মরেও মরিনি, ভগবানও এটা চায় যে আমি আরো প্লেন ওড়াই। কিন্তু আমি তো হাওয়াতেই থাকতে পারি। মনে হচ্ছে আমাকে এইখানেই থেকে কোনো প্লেনের অপেক্ষা করতে হবে। যদি এইখান থেকে কোনো প্লেন ওড়ে তো আমি ওর ভেতরে বসে যাব। তারপর একদিন একটা প্লেন ওই রাস্তা দিয়ে উড়ে যেতে থাকে। আরে ওইটা কি? মনে হচ্ছে কোনো প্লেন। আমি আবার করে প্লেন ওড়াবো। আয় প্লেন আমার কাছে, আমি তোর ভিতরে বসবো। তারপর যেই প্লেন ওই পাহাড়ের ওপর থেকে উড়ে যায়, ভুতুড়ে পাইলট ওই প্লেনের ভেতরে জানলা দিয়ে ঢুকে যায়। শেষমেশ আমি সুযোগ পেয়েই গেলাম প্লেন ওড়ানোর। তারপর ওর নজর এমন দুজন লোকের উপরে পড়ে যারা জঙ্গি হয়, আর তারা কোনো চক্রান্ত করতে থাকে। ওদের কাছে বন্দুকও থাকে। ভাই, এখন প্লেন অনেক উপরে চলে এসেছে, আমাদের এখনই আক্রমণ করে দেওয়া উচিত। ঠিকই বলছো ভাই, এটাই হচ্ছে ঠিক সময়। তারপর হঠাৎ দুজন টেররিস্ট বন্দুকগুলো বের করে একটা যাত্রীকে শিকার বানিয়ে নেয়। কেউ নিজের জায়গা থেকে একদম নড়বে না, নাহলে সবাইকে এক এক করে মেরে ফেলে দেবো। এই প্লেনটা হাইজ্যাক হয়ে গেছে, যদি কেউ একটু আওয়াজ করে তো মারা পড়বে। সব প্যাসেঞ্জাররা ভয় পেয়ে যায়। সবাই ভয়ের চোটে চেঁচামেচি শুরু করে দেয়। এই এয়ার হোস্টেস, সবাইকে চুপ করা, নাহলে এক এক করে সবাই মারা যাবে। এয়ার হোস্টেস সব প্যাসেঞ্জারদের অ্যানাউন্স করে, প্লিজ শান্ত হন, শান্ত হন সবাই। যদি আপনি এদের সাথে কোঅপারেট করেন তো এরা আপনাদের কোনো ক্ষতি করবে না। এই সব দেখে ভুতুড়ে পাইলট ভাবে যে কিভাবে ওর জন্য আগে কত লোক মরে গেছিল প্লেন দুর্ঘটনায়, কিন্তু এখন সুযোগ আছে প্যাসেঞ্জারদের ঠিকভাবে ল্যান্ড করিয়ে বাঁচানোর। আমি এই নিরীহ লোকেদের কিচ্ছু হতে দেব না। তারপরও প্লেনের ছাদের সাথে সেটে যায় আর টেররিস্টদের ভয় পাওয়াতে থাকে। আরে এই ভূত কি করে? আরে পালাও রে পালাও, এ তো আমাদের কেন ভয় পাওয়াচ্ছে? এই তোমরা এই নিরীহ লোকেদের কিচ্ছু ক্ষতি করবে না, তাহলে আমি তোমাদের আজকে ছেড়ে দেব, না হলে আমি তোমাদের দুজনকে কাঁচা খেয়ে ফেলবো। আরে ভাই, দেখছোটা আবার কি? বন্দুকটা চালাও না ভূতের উপরে। তারপর এক টেররিস্ট ভুতুড়ে পাইলটের ওপরে নিজের বন্দুক দিয়ে গুলি চালাতে থাকে, কিন্তু ভূত হওয়ার জন্য ওর ওপরে কিছু হয় না। তুই আমার কিচ্ছুটি করতে পারবি না রে। কিন্তু ভূতকে দেখে সব প্যাসেঞ্জার খুবই ভয় পেয়ে যায় আর ওদের ভেতরে রেষারেষি লেগে যায়। প্লেনের পাইলটের যখন প্লেনের ভেতরে স্থিতিটা জানা পড়ে তো একটা পাইলট দেখতে আসে যে কি ব্যাপার। আরে ভিতরে দুটো টেররিস্ট আছে, আর আশ্চর্যের ব্যাপার এটা হলো ভিতরে একটা ভূতও আছে। আরে কি ভুল বকছিস তুই? টেররিস্ট আর ভূত, এটা কিভাবে হতে পারে? এইদিকে ভুতুড়ে পাইলট প্লেনের ছাতে উল্টো চলতে থাকে
আর আস্তে আস্তে এক এক পা করে টেররিস্টের দিকে এগোতে থাকে। সব প্যাসেঞ্জার্স এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। তখন আরে তোমরা ভয় পেও না, এই ভূত শুধু টেররিস্টদেরকেই ভয় পাওয়াচ্ছে, মানে এ আমাদের বাঁচাচ্ছে। তারপর ভুতুড়ে পাইলট কাছে গিয়ে টেররিস্টের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এ কি, ও বন্দুক ধরতেই পারে না। আরে এ কি, আমি তো বন্দুক ধরতেই পারছি না, কিন্তু আমি এই প্যাসেঞ্জারদের মরতে দিতে পারি না। কিন্তু আমি করতেও কি পারবো, আমি তো একটা মৃত আত্মা। তারপর ঝাঁপিয়ে যাওয়ার চেষ্টায় ভুতুড়ে পাইলট প্লেনের থেকে বাইরে পড়ে যায়। আমাদের সাথে লড়তে এসেছিল, পড়ে গেল বাইরে। সব প্যাসেঞ্জার্সরা চেঁচামেচি করতে শুরু করে, আর সব প্যাসেঞ্জার্সরা ভগবানের থেকে সাহায্য চাইতে থাকে। তখনই হঠাৎ আবহাওয়া বিগড়ে যায়, জোরে বৃষ্টি হতে থাকে আর বিদ্যুৎ চমকাতে থাকে। হঠাৎ ওই ভুতুড়ে পাইলট প্লেনের ভেতরে উড়তে উড়তে এসে পড়ে আর একটা এয়ার হোস্টেসের ভেতরে ঢুকে যায়। ওর চোখ লাল হয়ে যায় আর লম্বা লম্বা নিঃশ্বাস নিতে থাকে। ভুতুড়ে এয়ার হোস্টেস রেগে আওয়াজ করতে থাকে। তখনই এই মেয়ে, ভিতরে যা আর পাইলটকে গিয়ে বল আমাদের সর্দারের সাথে কথা বলে, আর ওর কথার মতন জায়গায় গিয়ে প্লেনটাকে ল্যান্ড করায়। তোর চাকর মনে করিস নাকি আমায়? যে যা তুই বলবি সেটাই করব। এই নিরীহদের ছেড়ে দে, না হলে তোর শেষ আজকেই। এয়ার হোস্টেসকে এত ভয়ানক রূপে দেখে টেররিস্টরা নিজের বাপের নাম ভুলে যায়। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচাও রে, মনে হচ্ছে ওর ভিতরে ভূত ঢুকে পড়েছে। আরে প্লেন ল্যান্ড করাও, আরে কেউ প্লেনকে ল্যান্ড করাও। এবারে প্লেন আর ল্যান্ড হবে না। তোদের মতো জঙ্গিদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবার মরার জন্যে তৈরি হয়ে যা। তারপরে ভুতুড়ে এয়ার হোস্টেস একটা টেররিস্টকে উঠিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। এই দেখে অন্য টেররিস্ট থর থর করে কাঁপতে থাকে। এখন তুই কোথায় বেঁচে যাবি কালিয়া? তোদের মতো জঙ্গিকে জানে কত নিরীহদের প্রাণ বাজি লাগিয়ে দাও শুধু নিজের লোভের জন্যে। তোমরা কারোর প্রাণের মূল্য জানো না। তারপর ভুতুড়ে এয়ার হোস্টেস অন্য জঙ্গিটাকে নিজের ভুতুড়ে শক্তি দিয়ে হাওয়াতে উড়িয়ে দেয়। সব প্যাসেঞ্জার্সরা নিজের জায়গা থেকে উঠে এদিক ওদিক পালাতে থাকে। প্লেনের সন্তুলনটা বিগড়ে যায় আর প্লেন এদিক ওদিক নড়তে থাকে। এই তোফান আবহাওয়ায় প্লেনকে সামলানো অসম্ভব হয়ে যাচ্ছিল। তক্ষুনি আজ তোর শেষ হয়েই থাকবে। তারপর ও ওই জঙ্গিটাকেও ধরে বাইরে ফেলে দেয়। তখনই ও জানতে পারে যে প্লেন দুর্ঘটনা হতেই চলেছে, আর পাইলটদের জন্যে এত ঝড়ে প্লেন সামলানো অনেক কঠিন হয়ে যায়। আরে এ কি, এ তো সেরামই অবস্থা হতে চলেছে যেরামটা আগে হয়েছিল। কোথাও প্লেন দুর্ঘটনা হয়ে যাবে না তো? আমাকে এদের সবাইকে বাঁচাতেই হবে। তারপর ওই ভুতুড়ে পাইলট এয়ার হোস্টেসের ভেতর থেকে বেরিয়ে মেইন পাইলটের ভেতরে ঢুকে পড়ে। হ্যালো হ্যালো কন্ট্রোল রুম, মৌসুম খারাপ হওয়ার কারণে প্লেন বিপজ্জনক স্থিতিতে আছে, ডাইরেকশন পাঠান, প্লেনকে এখনই ল্যান্ড করাতে হবে, ওভার এন্ড আউট। তারপর কন্ট্রোল রুম থেকে ডাইরেকশন আসতে থাকে আর ভুতুড়ে পাইলট প্লেন ল্যান্ড করাতে থাকে। আর প্লেন ল্যান্ড করানোর পরে আবহাওয়া পরিষ্কার হতে লাগে। সব কটা প্যাসেঞ্জার্স ঠিকভাবে প্লেন থেকে বাইরে বেরোতে থাকে। ভুতুড়ে পাইলট মেইন পাইলটের শরীর ছেড়ে দেয় আর হাওয়ায় দাঁড়িয়ে যায়। সব প্যাসেঞ্জার্স ভুতুড়ে পাইলটকে ধন্যবাদ করতে থাকে আর ওর আত্মার শান্তির জন্য ভগবানকে প্রার্থনা করতে থাকে। আর ভুতুড়ে পাইলট দেখতে দেখতে হাওয়ার গভীরে হারিয়ে যায়।
অনেক সময় আগের কথা, দিল্লি শহরে একটা মেয়ে আর একটা ছেলে থাকতো। ছেলেটার নাম বিশাল আর মেয়েটার নাম অঙ্কিতা ছিল। ওরা একই কলেজে পড়তো। দুজন একে অপরকে অনেক ভালোবাসতো। দুজনে পড়াশোনাতেও অনেক ভালো ছিল। অঙ্কিতা অনেক সুন্দরী ছিল। যে কেউ ওকে দেখতো প্রেমে পাগল হয়ে যেত। একদিনের কথা, বিশাল অঙ্কিতাকে বলে, অংশিতা, এরম আর কতদিন চলবে? আমি তো নিজের বাড়ির লোকেদের তোমার আর আমার বিষয়ে বলেই ফেলেছি সবকিছু। তুমি কবে নিজের বাড়ির লোকেদের আমার বিষয়ে বলবে সবকিছু? আমার মারও শরীর খারাপ থাকে। তুমি তো জানোই না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। যদি তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাও তো আমি তো মরেই যাব। তুমিও না কেমন কেমন কথা বলো। হয়ে যাবে, বিয়ে করে নেব। এত তাড়া কিসের বিয়ে? তুমি বুঝতে পারছো না কেন? আমার মায়ের শরীর খারাপ থাকে আর সে চায় যে ওনার বেঁচে থাকতে এই বিয়েটা হয়ে যাক। এরম তো না যে তোমার মায়ের শরীরের জন্য তোমাকে বিয়ে করিনি। এরম বলে অঙ্কিতা রেগে ওইখান থেকে চলে যায়। বিশালও বলে, জানি না এই মেয়েটা কবে বিয়ের জন্য রাজি হবে। আর বিশাল নিজের বাড়ি চলে যায়। আর বাড়ি যাওয়ার পর বিশালের মা বিশালকে বলে, বাবা, তুই অঙ্কিতাকে বিয়ের কথা বললি? হ্যাঁ মা, কিন্তু ও বিয়ের জন্য রাজি হচ্ছে না। কিন্তু ও কিছুদিন পরে রাজি হয়ে যাবে। আর মা বিশালের কথা শুনে চুপ হয়ে যায় আর নিজের ঘরে শুতে চলে যায়। তারপর পরের দিন বিশাল নিজের মাকে বলে, মা, আমি কলেজে যাচ্ছি, আসতে একটু দেরি হয়ে যাবে। এই কথা বলে ও কলেজ চলে যায়। কলেজে পৌঁছে বিশাল অঙ্কিতার সাথে কথা বলে, কিন্তু অঙ্কিতা বিশালের সাথে কোনো কথা বলে না আর ওইখান থেকে চলে যায়। বিশাল অঙ্কিতাকে ডেকে যায়, কিন্তু অঙ্কিতা ওর কোনো কথা শোনে না। বিশাল বলে, আজ এই অংশিতার কি হয়ে গেল? আগে তো এরকম কোনোদিনও করেনি। আজ এ কিছু অন্য রকম মনে হচ্ছে তো। আরও ক্লাসে চলে যায়। ওইখানে গিয়ে দেখে অঙ্কিতা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, আর ওই ছেলেটা অনেক সুন্দর। তারপর বিশাল ওইখানে আসে আর ওই ছেলেটা ওইখান থেকে চলে যায়। আর বিশাল অঙ্কিতাকে বলে, কে ওই ছেলেটা? আজই ক্লাসে নতুন এসেছে। এর নাম মোহিত। এর অনেক পয়সা, এর কাছে গাড়িও আছে। আচ্ছা, ঠিক আছে। বিশাল অঙ্কিতার কথাতে কোনো জবাব দেয় না। তখনই অঙ্কিতা বিশালকে বলে, তোমার কি মনে হলো এই ছেলেটার সাথে আমাকে কথা বলতে দেখে? কিছু না। বিশাল অঙ্কিতাকে কিছু বলে না আর নিজের বাড়ি চলে যায়। বিশাল বাড়ি পৌঁছে এটা ভাবতেই থাকে যে হঠাৎ অঙ্কিতার হয়েছেটা কি, আর ও ওর সাথে কথা কেন বলছে না। আর ও এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন বিশাল নিজের মাকে বলে, মা, আমি কোনো কাজে বাইরে যাচ্ছি। ঠিক আছে বাবা, কিন্তু সময় মতন বাড়ি চলে আসবি। ঠিক আছে মা। আর এইটা বলে বিশাল নিজের কাজে চলে যায়। ও একটা কফি শপে দেখে যে অঙ্কিতা আর মোহিত দুজন হেসে হেসে গদা জড়িয়ে কথা বলছিল। বিশাল এইটা দেখে কিছু বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। অঙ্কিতা আর মোহিতকে এইভাবে কথা বলতে দেখে অনেক আজব লাগছিল। তখন ও বলে, কেননা কাছে গিয়ে একবার দেখা যাক আসল ব্যাপারটা কি। আর মোহিত কাছে গিয়ে দেখে আর ওদের কথা শুনে আশ্চর্য হয়ে যায়। অঙ্কিতা মোহিতকে বলছিল, মোহিত, তুমি আমাকে কবে বিয়ে করবে? যবে তুমি বলবে, পরের সপ্তাহে, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। যদি তোমাকে না পাই তো আমি মরে যাব। এরম কিচ্ছু হবে না। এখন তো আমাদের পরের সপ্তাহে বিয়ে। এখন তো খুশি আছো? হ্যাঁ, কেন না, আমি অনেক খুশি আছি। তখনই মোহিত বলে, আচ্ছা, এখন আমি চলি। আর এইটা বলে মোহিত ওখান থেকে চলে যায়। আর দূরে দাঁড়িয়ে থাকা বিশাল ওদের সব কথা শুনে ফেলে। আর অঙ্কিতা বিশালকে দেখে ফেলে। ও ভাবে, ভালো হলো মোহিতের আসার আগেই চলে গেল। ও বিশালকে বলে, তুমি কখন এলে? আমাকে বলনি যে তুমি এখানে আসবে? এতে বলার কি আছে? তুমি এখানে কি করে? কারুর সাথে দেখা করতে এসেছো? অঙ্কিতা ঘাবড়ে বলে, না তো, আমি কার সাথে দেখা করতে আসবো? আরও বিশালের কথা কেটে বলে, আচ্ছা এটা বলো, তুমি এখানে কি করে? কিছু না, কোনো কাজের জন্য এসেছিলাম। তাহলে তোমার কাজ হয়ে গেছে? না, কিন্তু করতে কোনো অন্য কাজই এসেছিলাম, কিন্তু করে কোনো অন্য কাজই আমি যাচ্ছি। আমি বুঝলাম না। কিচ্ছু না। আর বিশাল কিছু না বলে ওইখান থেকে চলে যায়। ওর মন অনেক খারাপ ছিল। ও অনেক দুঃখ পেয়েছিল। ও স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি যে অঙ্কিতা ওর সাথে এমন করবে। ও ওকে ধোঁকা দিল। ও হাঁটতে হাঁটতে ট্রেনের লাইনে চলে যায় মরার জন্যে। ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে।
ট্রেন আসতেই থাকে তখনই একটা ডাইনি বিশালকে বাঁচিয়ে। ডাইনি বিশালকে বলে, তুমি এক্ষুনি মরে যেতে, তুমি মরতে কেন চাও? ডাইনি, ডাইনি, তুমি তো ডাইনি, তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ, আমি ডাইনি, কিন্তু সব ডাইনিরা খারাপ হয় না, আমি খারাপ ডাইনি নয়। আচ্ছা তুমি এটা বলো, তুমি মরতে কেন চাও? আর বিশাল ডাইনিকে অংশিতার ব্যাপারে সব বলে। ডাইনি বিশালকে বলে, আমার সাথেও এরমই হয়েছিল, আমার বয়ফ্রেন্ডও আমাকে ভ্যালেন্টাইন্সের দিনে প্রতারণা করেছিল, আমিও নিজের প্রাণ দিয়েছিলাম একটা ছেলের জন্যে, আমি এই ভুলটা করেছিলাম, কিন্তু তুমি এই ভুলটা করো না। এখন আমি বেঁচে থেকেও কি করব? এরম বলে না, বাঁচার অনেক রাস্তাও আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তুমি কখনো একবারও ভেবেছো তোমার মরার পরে তোমার মায়ের কি হতো? ও তো বেচারি তোমার কষ্টে এমনিই মরে যেত। যা কিছু তোমার সাথে হয়েছে ওগুলো আমার সাথেও হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি মরে যেতাম তো আমার মায়ের কি হতো? তুমি আমার চোখ খুলে দিলে। ডাইনি বিশালকে বলে, এখন তুমি দেখবে আমি ওকে কি করে মজা দেখাই। ও বিশালকে বলে, কাল আমি তোমার গার্লফ্রেন্ড প্রিয়া হয়ে আসব, তারপর কাল তুমি দেখো ভ্যালেন্টাইন্সের দিনে কেমন হয়। এখন তুমি বাড়ি যাও। ঠিক আছে। আর বিশাল নিজের বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিনও কলেজে যায় আর কলেজেও অংশিতাকে দেখে, কিন্তু অংশিতার দিকে ধ্যান দেয় না আর বাকি বন্ধুদের সাথে কথা বলে। তখনই ডাইনি প্রিয়া হয়ে আসে আর অংশিতা বলে, বিশাল কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আমার আবার কি হবে, আমি একদম ঠিকই আছি। প্রিয়া বিশালের সাথে কথা বলে। এইটা দেখে অংশিতা বলে, চলো সরো। কেন, কি হলো, আমি আবার এমন কি করে নিয়েছি? আর ডাইনি অংশিতাকে বলে, আমার তোমার সাথে কথা বলার নেই, কে জানে কেমন কেমন লোকেরা। আর প্রিয়া বিশালকে বলে, চলো না কোথাও ঘুরতে চাই, জানো তো কাল ভ্যালেন্টাইন্স ডে আছে। আরে হ্যাঁ, কাল ভ্যালেন্টাইন্স ডে আছে। অংশিতা ওখানে দাঁড়িয়ে ওদের সব কথা শুনতে থাকে, কিন্তু তখনই মোহিত ওখানে চলে আসে আর বলে, কি ব্যাপার, আজ সবাই একসাথে? চলো, ভালো হলো তুমিও এসে গেলে, তোমার সাথেও দেখা হয়ে গেল। তখনই প্রিয়া মোহিতকে বলে, তোমার মনে আছে তো কাল ভ্যালেন্টাইন্স ডে যে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তখনই বিশাল অংশিতা আর মোহিতকে বলে, কাল দেখা হবে, এখন আমি আর প্রিয়া বাড়ি যাচ্ছি। তখনই রাস্তায় ডাইনি বিশালকে বলে, দেখলে তুমি অংশিতাকে কেমন আমার থেকে হিংসে করছিল, একে তো আমি কাল দেখাবো। আর দুজনে বাড়ি চলে যায়। তারপর অংশিতাও বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। তখনই ডাইনি অংশিতার মুখে জল ঢেলে দেয়। তারপর অংশিতা উঠে পড়ে আর সামনে ডাইনিকে দেখে ভয় পেয়ে যায় আর চেঁচায়, ডাইনি, ডাইনি। ডাইনি অংশিতার পুরো মুখ খারাপ করে দেয় আর ও চেঁচায়, আমাকে কেন বিরক্ত করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। তুই আমার তো কিছু ক্ষতি করিসনি, কিন্তু কারোর তো করেছিস। অংশিতা ডাইনির কথা বুঝতে পারে না আর ডাইনি উধাও হয়ে যায়। অংশিতা সারা রাত ডাইনির ভয়ের কারণে ঘুমোতে পারে না। তারপর পরের দিন অংশিতা লাল রঙের সুন্দর ড্রেস পরে তৈরি হয়। ও অনেক সুন্দরী লাগছিল আর কলেজের জন্য বেরিয়ে পড়ে। তখনই রাস্তাতে ডাইনি ও লাল ড্রেসটাকে কালো করে দেয় আর ওর মেকআপ খারাপ করে দেয়। আর ও সামনে ডাইনি আসে। ডাইনিকে দেখে অংশিতা পালাতে শুরু করে। তখনইও বিশালের প্রিয়াকে দেখে আর অংশিতাকে বলে, কি হয়েছে অংশিতা, তুমি এত ঘাবড়িয়ে আছো কেন? ডাইনি ছিল এক্ষুনি, কোথায় চলে গেল জানি না। তখনই ওর বাকি বন্ধুরাও এসে যায়। সবাই অনেক সুন্দর লাগছিল, সবাই অনেক সুন্দর কাপড় পরেছিল। প্রিয়ার তো মনে হচ্ছিল যেন কোনো পরী। ও একটা সুন্দর লাল রঙের গাউন পরেছিল। সব বন্ধুরা অংশিতাকে দেখে বলে। তখনই মোহিত ওইখানেই চলে আসে আর অংশিতাকে এমন তৈরি দেখে বলে, আরে অংশিতা, আজ তুমি এরকম কি তৈরি হয়ে এসেছো? আর তারপর সব বন্ধুরা নিজের নিজের গার্লফ্রেন্ডদের লাল গোলাপ দেয়। আর বিশালও প্রিয়াকে লাল গোলাপ দেয় আর মোহিতও প্রিয়াকেই লাল গোলাপ দেয়। মোহিত অংশিতাকে কোনো গোলাপ দেয় না। অংশিতা মোহিতকে বলে, এইটা তুমি কি করছো? তুমি প্রিয়াকে কি করে গোলাপ দিতে পারো? তুমি নিজেকে একবার দেখেছো? যখন তুমি অন্য কারোরই হতে পারলে না, তো আমার কি হবে? তুমি কি জানো আসল ভালোবাসা কি হয়? তখনই মোহিত অংশিতাকে বলে, আমি সব জেনে গেছি তোমার আর বিশালের ব্যাপারটা। তুমি বিশালকে ধোকা দিয়েছো। অংশিতা তখন কিছু বলে না। অংশিতা বিশাল আর প্রিয়াকে দেখে দুজন অনেক খুশি লাগছিল। অংশিতা নিজের ভুল বুঝতে পারছিল, কিন্তু এখন কি বা করা যেতে পারত? ও নিজের ভুলে অনেক লজ্জিত ছিল আর অংশিতার শিক্ষা হয়ে যায়। আর এখন অংশিতা ওইখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়।
আর ডাইনি বিশালকে বলে, ভালোর সাথে সবসময় ভালোই হয়। এইভাবে ডাইনিরও ভ্যালেন্টাইন্স ডে হয়ে যায় আর ডাইনির ভালো কাজ করার জন্য মুক্তিও। এক সময়ের কথা, কালিয়া শহরে একটা পুরনো বাস কেনে। বাসের অবস্থা কিছু ভালো হয় না, জায়গায় জায়গায় বাসের পেন্ট ছেড়ে গিয়ে থাকে। তারপর সে শেরুকে হেল্পার হিসেবে চাকরিতে রাখে। প্রথম দিন কালিয়া বাস চালিয়ে বাস ডিপোয়ে পৌঁছায়, যেখানে আগের থেকে কিছু বাস ছিল। সেও নিজের বাস ওখানে লাগিয়ে দেয়। আরে এসো এসো এসো, দিল্লি ডুমরালে এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, জানলা সিট পাও। এসো এসো এসো, দিল্লি ডুমরালে এসো এসো। কিন্তু সেই বাসের অবস্থা ভালো ছিল না। বাসের অবস্থা ভালো না হওয়ার জন্যে বেশি লোক ওর বাসে আসছিল না আর অন্য বাসে চড়ে যায়। সেদিন কালিয়ার বাসে শুধু 5 জনই চড়ে। আরে উস্তাদ, শুধু এই 5 যাত্রীদের মানালি নিয়ে যাওয়া হয় তো আমাদের পকেটের থেকে ডিজেলের পয়সা দিতে হবে। এত কম যাত্রীতে কোনো লাভ হবে না। তুমি ঠিক বলছো, এদের সবাইকে বাস থেকে নামিয়ে দাও আর বলো বাস কোথাও যাচ্ছে না। তারপরে শেরু যাত্রীদের বাস থেকে নিচে নামাতে শুরু করে। চলো চলো চলো, এই বাস কোথাও যাচ্ছে না, চলো নামো এখান থেকে, চলো চলো। আরে অনেক অষ্টব্য বাসওয়ালা তো আগে তো এই বাজে বাসে বসিয়ে দিল আর এখন নামিয়ে দিচ্ছে। এরপরে পরের দিনও ওর বাসে 4টে যাত্রী বসে, সে ওদেরও নামিয়ে দেয়। ওস্তাদ মশাই, এইভাবে তো আমরা শেষ হয়ে যাব। আমাদেরকে কিছু একটা উপায় বার করতেই হবে। আমার কাছে একটা উপায় আছে। তারপরে পরের দিন শেরু গ্রামের একটা সুন্দর মেয়েকে বাসে নিয়ে আসে আর তাকে বাস কন্ডাক্টর বানিয়ে দেয়। এসো এসো, দিল্লি টু মানালি, এসো এসো, আগে এসো আর আগে জানলার সিট পাও। এত সুন্দর বাস কন্ডাক্টরকে দেখে সব যাত্রীরা অন্য বাস থেকে নেমে এর বাসে এসে যায় আর ওর বাস পুরোপুরি ভরে যায়। আরে বাহ বাহ শেরু, তোর উপায় তো কাজ করে গেল ভাই, আজ তো মজাই এসে গেল। হ্যাঁ গো, শুনবেন? আচ্ছা, আপনার পাশের সিটটা কত টাকার গো? আপনি এখানে বসতে পারবেন না, এই সিটটা রিজার্ভ আছে, এখানে শুধু কন্ডাক্টরই বসতে পারবে। আরে সর তো এখান থেকে। শোনো, আমার থেকে বেশি টাকা নিয়ে নাও আর আমাকে তোমার কাছে বসতে দাও না। হ্যাঁ, আরে ও বুড়ো বাবা, চলো চলো পিছনে গিয়ে বসো, এইখানে কেউ বসবে না। তারপরে সব যাত্রীরা বসে পড়ে আর বাস মানালির জন্য রওনা হয়। সবাই বারবার সুমনকেই দেখতে থাকে। সেই বাসে 3টে বদমাশও থাকে। আরে ও রানী, একটু আমাদের সঙ্গে এইখানে বসো না। ওইখানে একলা একলা বসে বোর হয়ে গেছো হয়তো। সুমন তাদের কথায় পাত্তা দেয় না আর সেই বদমাশ সুমনকে বিরক্ত করতে থাকে। আর এই সব দেখে শেরু ওইখানে আসে। আরে ও মশাই, আপনার কি অসুবিধে? কাল থেকে ওই বেচারিটাকে বিরক্ত করছো। এই ছুঁচো, বের হয় এইখান থেকে। এসে গেছে আমাদের জ্ঞান দিতে। হ্যাঁ, চুপ করে এইখান থেকে চলে যা, না হলে বাস থেকে তোকে নিচে ফেলে দেবো। তারপরে সব বদমাশ হাসতে থাকে আর সুমনকে বিরক্ত করতে থাকে। আরে ভাইয়েরা, তোমরা কি দেখতে পারছো না যে এই বদমাশটা মিলে এই মেয়েটাকে বিরক্ত করে যাচ্ছে? আপনাদের মধ্যে কি কেউ কিছু বলবে না? ভয় পেও না, আমরা সবাই মিশে এর জবাব দিতে পারবো। এই, মনে হচ্ছে তুই এইভাবে শুনবি না, আর একটাও কথা বললে তোকে বাস থেকে নিচে ফেলে দেবো। তারপরে শেরু কালিয়ার কাছে যায়। ওস্তাদ, পিছনে কিছু বদমাশ সুমনকে বিরক্ত করে যাচ্ছে, আমাদের কিছু করতেই হবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো, তুমি দেখতে থাকো, যে কোনো পুলিশ স্টেশন দেখতে পারবো আমি বাস থামিয়ে দেবো। তারপর রাত হওয়ার পরে লাল্লান সুমনের হাত ধরে নেয়। এই ছাড়, ছাড় আমায়, তোর এত সাহস, ছাড় আমায়। আরে আমার রানী, শেষে পালিয়ে কোথায় যাবে? হ্যাঁ, তারপর টানাটানিতে সুমনের নিয়ন্ত্রণ হারিয়ে যায় আর সে বাস থেকে নিচে পড়ে যায়। এই দেখে সেই বদমাশ ভয় পেয়ে যায়। তারপর এই খবরটা জানানোর জন্যে একটা লোক কালিয়ার কাছে যায়। আরে দাদারা, বাস থামাও, অঘটন হয়ে গেছে, সেই মেয়ে কন্ডাক্টর বাস থেকে নিচে পড়ে গেছে।
এই শুনে কালিয়া বাস থামিয়ে দেয়। তারপরে কিছু লোক দৌড়াতে দৌড়াতে পেছনের দিকে যায়। ওরা সেইখানে পৌঁছায় যেখানে সুমন পড়ে গেছিল, কিন্তু সেইখানে ওরা সুমনের শব পায় না। এইদিক ওইদিক খোঁজার পরও কিছু জানা যায় না। আরে ভাই, এইটা সব জঙ্গলের রাস্তা। আমার মনে হয় কোনো জঙ্গলি জানোয়ার তাকে নিয়ে গেছে। আমাদেরও এইখানে থাকা বেশি উচিত নয়। আমরা কেউ সুমনকে খুঁজতে পারবো না। চলো তাড়াতাড়ি বাসে বসো, কোথাও আবার জঙ্গলি জানোয়ার না চলে আসে। তারপরে তারা ভয় আর অন্ধকারের জন্যে বাসে ফেরত আসে আর বসে পড়ে। আরে হতচ্ছাড়ারা, তোমরা যা করেছো ওর শাস্তি তোমরা নিশ্চয়ই পাবে। একটু দূরেই একটা পুলিশ স্টেশন আছে, তোমরা সবাই জেলেই পচে মরবে। তারপরে এইটা বলে কালিয়া রেগে জোরে বাস চালাতে থাকে। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ বাস দাঁড়িয়ে যায়, কেননা রাস্তায় একটা গাছ পড়ে থাকে। তখনই বিদঘুটে আওয়াজ আসতে শুরু করে, সবাই ভয় পেয়ে যায়। আরে মরে গেলাম রে! এইটা এইটা কার গর্জন ছিল ভাই? মনে হচ্ছে পাশের কোনো জঙ্গলি জানোয়ার আছে। আরে উস্তাদ, বাস কেন থামালে? এইখানে তো অনেক বিপদ আছে। আরে ভাই, বাসের আগে একটা গাছ পড়ে আছে, আমি আগে বাস চালাতে পারবো না। তখনই কারোর জোরে চেঁচানোর আওয়াজ শোনা যায়। বদলা নেব, এমন মনে হয় যেন কেউ বাসের ছাদে চলছে। সবাই বাসের ছাদের দিকে দেখতে থাকে। সবার অবস্থা খারাপ হয়ে যায়। আরে লাল্লান ভাই, এই বাসের ছাদে কে হাঁটছে ভাই? আমার তো ভয়ানক ভয়ানক চিন্তা হচ্ছে। ওরা সুমনের সবটাও পায়নি, আবার সে ফিরে আসেনি তো? আরে হতচ্ছাড়া, কি উল্টো পাল্টা কথা বলছিস? ভালো কথা বল। যদি সে ফিরে এসে গেল তো আমাদের তিনজনের মধ্যে কাউকে জ্যান্ত ছাড়বে না। তখনই জানলার থেকে একটা হাত ভেতরে আসে আর বিজয়ের গলা ধরে নেয় আর তাকে নিজের সাথে বাইরে টেনে নিয়ে যায়। আরে মরে গেলাম রে! এই তো কোনো ডাইনির হাত মনে হয় ভাই। আরে মা গো, বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও! সেই সুমন তো ডাইনি হয়ে গেছে, এখন কি হবে? তখনই তারা বাসের পেছনের কাছে একটা ডাইনিকে দেখতে পায়। তাকে দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায়। আরে লাল্লান ভাই, বিজয় তো গেল, এখন পরের পালাটা আমাদেরই। এ এখানে আমাদের জন্যই এসেছে। তখনই জানলা দিয়ে একটা হাত ভেতরে আসে আর তাকে টেনে বাইরে নিয়ে যায়। আরে ভাইয়েরা, এই ডাইনি এদের তিনজনের জন্যই এখানে এসেছে। এদের জন্যেই সুমন বাস থেকে নিচে পড়ে গেছিল। সে দুজনকে তো মেরে দিয়েছে, এখন এই একলা লাল্লানি বেঁচে আছে। চলো আমরা সবাই মিশে একে বাস থেকে নিচে ফেলে দিই, যাতে সেই ডাইনির প্রতিশোধ পুরো হতে পারে আর এখান থেকে চলে যাবে। আরে না 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 ভাইয়েরা, এ কেমন কথা বলছো? আমার সঙ্গে এরমটা করো না। শেরু ভাই, আমাকে বাঁচিয়ে নাও। তুমি তো সুমনকে চিনতে, তাকে বলো আমাকে ক্ষমা করে দিতে। আমি হাত জোর করে ওর থেকে ক্ষমা চাইছি। তুমি এইসবেরই যোগ্য, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। তখনই সেইখানে ডাইনি জোরে গর্জন করতে থাকে আর ডাইনি লাল্লানকেও বাস থেকে বাইরে টেনে নেয় আর বাসের ছাতে নিয়ে যায়। আরে সুমন, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আজকের পর আমি কারুর সঙ্গে খারাপ ব্যবহার করব না, আমাকে ছেড়ে দাও। আহ, 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 আহ। তখনই সে ডাইনি লাল্লানের মাথা লাল্লানের শরীর থেকে আলাদা করে দেয় আর জোরে জোরে গর্জন করতে থাকে। তার গর্জন শুনে বাসে থাকা প্রত্যেকটা লোক ভয় পেয়ে যায় আর লাল্লানকে মারার পরে সে জানলা দিয়ে উকি দিয়ে পরের শিকারের খোঁজ করতে শুরু করে। দেখো সুমন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা সবাই চুপ ছিলাম, আমরা কেউ তোমার হয়ে দাঁড়ালাম না ওই দিন। আমরা সবাই তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমাদের ক্ষমা করে দাও। সেই বাসে অনেক বাচ্চারাও থাকে, তাদের দেখে সে শান্ত হয়ে যায়।
ঠিক আছে, আমার প্রতিশোধ পুরো হলো। আমার সব তোমরা পেছনের ঝোপঝাড়ে পাবে। তার শেষ কাজ করে দিও। তারপরে শেরু আর কালিয়া মিলে তার সবের শেষ কাজ করে দেয়। এক সময়ের কথা, সরকারে থাকা কিছু লোক গ্রামে ব্যায়াম করার জন্যে কিছু মেশিন লাগাতে আসে। ওরা খালি পড়া জায়গার খোঁজে, তখনই একটা খালি পড়া জায়গা দেখতে পায়। এই জায়গাটা ঠিক মনে হচ্ছে। এক কাজ করো, এই মেশিনগুলো এইখানে লাগিয়ে দাও। তারপর যেই ওরা মেশিন লাগাতে আসে, ওখানে এক পাগল এসে যায়। ওর কাপড় ফাটা থাকে। এই চলো চলো পালাও, এখান থেকে চলো, না হলে এক পাথর মারবো। এই পাগল, চল পালা এখান থেকে। জানি না কোথা থেকে এসে যায় এসব। এই আমি করে পাগল নয়, আমি পাগল নয়। এই এই তুমি জানো না যে জায়গায় তোমরা তোমরা এই মেশিনটা লাগাচ্ছ সেই জায়গায় ঠিক নয়, এইখানে ও থাকে। হ্যাঁ, ওই জায়গাটা ওর, ওই জায়গাটা ওর। কে থাকে? হ্যাঁ, এ পাগল, তুই দেখতে পাচ্ছিস না এই জায়গাটা খালি পড়ে আছে? আর আমরা সরকারের তরফ থেকে এসছি। আমরা এই জায়গায় যেখানে চাইবো মেশিন লাগাবো। চল সর এখান থেকে, সর। তারপর অত ভিড় দেখে ওখানে কিছু গ্রামের লোকও এসে যায়। আরে বাবা রামু দাদা, আজ তো মজা এসে গেল। শেষ পর্যন্ত আমাদের গ্রামেও ব্যায়াম করার মেশিন লেগেই যাবে। তোমরা 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 সবাই মরবে, তোমরা সবাই মরবে। এই জমিটা ওর থাকে, এখানে এখানে ও থাকে, এটা ওর জমি। হ্যাঁ। আরে কে থাকে সেটা তো বল। তুই দেখতে পাচ্ছিস না এখানে কেউ থাকে না? আরে স্যার, আপনি এই পাগলের কথায় ধ্যান দেবেন না। এ কি সব আবল তাবল বকতে থাকে। আপনি আপনার কাজ করুন। তারপর ওরা সেই জায়গাতে মেশিন লাগিয়ে ওখান থেকে চলে যায়। তারপর এতটা বলে ভোলু নিজের বাড়ি চলে যায়। আরে রিমা, তুমি জানো বটগাছের পাশে ওই খালি জায়গাতে সরকার ব্যায়াম করার মেশিন লাগাচ্ছে। এখন থেকে আমি রোজ সকাল বিকেল ওখানে ব্যায়াম করতে যাব। আরে না, আপনি ওনাকে থামাননি কেন? আপনি কি জানেন না ওখানে ও থাকে? কি রিমা, তুমিও গ্রামের লোকেদের শোনা কথায় বিশ্বাস করো? হ্যাঁ? না গো, কিছু গ্রামের লোকেরা আজও ওই বুড়ির আত্মাকে ওই জায়গায় ঘুরতে দেখেছে। আমি তোমাকে ওখানে ব্যায়াম করতে যেতে দেব না। তারপর রাত হওয়াতে হঠাৎ করে মেশিন চলার আওয়াজ আসতে শুরু করে। তখনই রিমার ঘুম খুলে যায়, আর রিমা জানলা দিয়ে উঁকি মেরে দেখে তোর চোখ ছানা বড়া হয়ে যায়। মেশিন নিজের থেকে চলছিল। সব গ্রামের লোক ওই দৃশ্য লুকিয়ে লুকিয়ে দেখছিল। আরে শুনছো, তাড়াতাড়ি এখানে এসো না। দেখো, তোমার আমার প্রতি বিশ্বাস ছিল না, না? এখন তোমার নিজের চোখে দেখে নাও। তারপর ভোলু জানলার কাছে যায়। মেশিনকে নিজের থেকে চলতে দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। আরে বাপ রে, এটা কি করে হতে পারে? এই মেশিনগুলো নিজের থেকে কি করে চলতে পারে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওই জমিতে ওই বুড়ির আত্মা আছে। তারপর এক গ্রামের লোক দৌড়ে যায় আর প্রধানকে এই ব্যাপারে বলে। তারপর প্রধান কিছু গ্রামের লোকের সাথে সেই জায়গায় পৌঁছায়। ওরা দূরে একটা গাছের পেছনে দাঁড়িয়ে এই সব দেখতে থাকে। আরে মরে গেলাম রে প্রধান মশাই, এইখানে তো সত্যিতে কোনো আত্মার বাস আছে। আমাদেরকে কিছু না কিছু করতেই হবে, না হলে সবাই আমাদের গ্রামকে একটা শাপিত গ্রাম বলে ভেবে নেবে। কি হলো, তোমরা আমাকে পাগল ভাবতে না? এখন তোমরা নিজের চোখেই দেখে নাও কি হলো, কি হলো তোমাদের। হ্যাঁ? ওই পাগল, চুপ কর, চিৎকার করা বন্ধ কর। যদি সে শাকচুন্নি আমাদের এখানে থাকার কথা জেনে যায় তো আমাদের জ্যান্ত ছাড়বে না। প্রধান মশাই, আমার মনে হয় এখানে কোনো শাকচুন্নি নেই। এইটা একটা শুধু খবর একটা। হয়তো মেশিন হাওয়ার কারণে নড়ছে। আমি এখনই গিয়ে এটাকে থামিয়ে দিই। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি যে তোমরা মৃত্যুর মুখে যেতে চাও? তারপর ভীমা ওই মেশিনের দিকে এগোতে থাকে আর ওইখানে পৌঁছে মেশিন নিজের হাতে থামিয়ে দেয়। দেখো গ্রামের লোকেরা, এখানে কেউ নেই। এই মেশিন শুধু হাওয়াতে নড়ছিল। তখনই যেই হাত দিয়ে ভীমা ওই মেশিন থামায়,
ওর সেই হাত কেটে মাটিতে পড়ে যায়। আরে মরে গেলাম রে, আমার তো হাতই কেটে গেল রে। তারপর ভীমা সেখানেই মাটিতে পড়ে যায়। আরে ভগবান, এ কি হয়ে গেল? আরে প্রধান মশাই, আমাদের ভীমার সাহায্য করতে হবে, না হলে সে জ্যান্ত বাঁচবে না। আরে মরে গেলাম রে। আরে গ্রামের লোকেরা আমার সাহায্য করো। তারপর কিছু গ্রামের লোকেরা দৌড়ে ওখানে যায় আর ভীমাকে ওখান থেকে উঠিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আরে পালাও রে, হায় রে। তারপর ওদের ওখান থেকে যাওয়ার পর ওই মেশিন আবার চলতে শুরু করে। তারপর পরের দিন হওয়াতে ভীমা আর হাত কাটার কথা সব জায়গায় ছড়িয়ে যায়। প্রধান ঠিকাদারকে ফোন করে আর মেশিনকে ওখান থেকে সরানোর কথা বলে, কিন্তু ঠিকাদার সরকারের দেওয়া মেশিন সরাতে না করে দেয়। এখন আমাদেরকেই কিছু করতে হবে। এক কাজ করো, চলো ওই পাগলটার কাছে যাই। ওই সপ্তাহের আগে ওই বুড়ি শাকচুনির আত্মার ব্যাপারে বলেছিল। সে নিশ্চয়ই এর রহস্যের ব্যাপারে কিছু জানে। তারপর সব গ্রামের লোকেরা ওই পাগলের কাছে যায়। সে একটা গাছের নিচে বসেছিল। আরে ভাই, তোমাকেই আমাদের সাহায্য করতে হবে। তুমি ওই শাকচুনির ব্যাপারে সপ্তাহের আগে গ্রামের লোকেদের বলেছিলে। তুমি আমাদের বলো কি তুমি ওই শাকচুনির ব্যাপারে কি জানো? ও কোনো শাকচুনি নয়, ও আমার ঠাকুমা। হ্যাঁ হ্যাঁ, কিছু বছর আগে আমার ঠাকুমা আর আমি একসাথে যাচ্ছিলাম। তখনই গ্রামের কিছু বদমাইশ আমাদের থামায় আর আমাদের থেকে ছিনতাই করা শুরু করে। আর থামানোর সময় আমাদের উপরে আক্রমণ করে দেয়। ও আমার ঠাকুমাকে ছুরি মেরে মেরে হত্যা করে দেয় আর আর আমি অজ্ঞান হয়ে যাই। আর ওই দিন থেকে আমার ঠাকুমা এই জায়গাতেই থাকে। যদি ওই লোকটাকে তোমার সামনে রাখা হয় তো তুমি চিনতে পারবে ওকে? হ্যাঁ, ওর মুখ তো আমি সারা জীবন বলতে পারবো না। তারপর প্রধান কিছু গ্রামের বদমাশকে ধরে ওর সামনে আনে আর ও তাড়াতাড়ি লাল্লানকে চিনে ফেলে। এই সে যে আমার ঠাকুমাকে প্রাণে মেরে দিয়েছিল। আরে না না, গ্রামের লোকেরা, তোমরা এই পাগলের কথায় বিশ্বাস করছো? আমি কাউকে মারিনি। ঠিক আছে, তুমি কাউকে মারোনি তো? তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আজ রাতে সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তারপর গ্রামের লোকেরা মিলে ওকে ধরে নেয় আর ওকে মেশিনের সাথেই মেরে ফেলে। আরে হতচ্ছাড়ারা, এ কি করছো? ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো, আমি বলছি, ছাড়ো আমাকে। তারপর কিছুক্ষণে রাত হয়ে যায়। সব গ্রামের লোক ওই গাছের পেছনে লুকিয়ে যায়। আরে ইয়ার, আমি কোথায় ফেসে গেলাম? তখনই লাল্লানের সামনের মেশিন নিজের থেকে চলতে শুরু করে। সে দেখে ও ঘাবড়ে যায়। আরে আরে মরে গেলাম রে, এইখানে তো কেউ নেই। তাহলে এই মেশিনটা নিজের থেকে কি করে চলছে? আরে হতভাগারা, কোথায় লুকিয়ে বসে আছো? আমাকে কোথায় বেঁধে চলে গেলে? তখনই ওই গর্জানোর আওয়াজ পায়। ও ভয় পেয়ে যায়। গ্রামের লোকেরা চুপ করে এসব দেখতে থাকে। তখনই একটা মেশিন নিজের থেকে থেমে যায় আর একটা বুড়ি শাকচুন্নি ওদের সামনে এসে যায়। আরে না, এ তো সেই বুড়ি যে আমার হাতে মরে গেছিল। কিন্তু এ জ্যান্ত কি করে হতে পারে? না না, এ হতে পারে না। এই গ্রামের লোকেরা, আমার সাহায্য করো, বাঁচাও বাঁচাও, তাড়াতাড়ি এসো এখানে। এ বুড়ি আমাকে জ্যান্ত মেরে ফেলবে। আরে! ওই বুড়ি শাকচুন্নিকে দেখে সব গ্রামের লোকেরা স্তম্ভিত হয়ে যায়, কিন্তু সবাই গাছের পেছনে লুকিয়ে থাকে। আরে পাগল ভাই, এটাই কি তোমার সেই ঠাকুমা যে শাকচুন্নি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ভাই, এই আমার ঠাকুমা। আমি এনাকে কি করে ভুলতে পারি? তারপরই বুড়ি শাকচুন্নি সোজা লাল্লানের কাছে এগোয় আর ওকে গলা ধরে ফেলে আর ওর মাথা ওর ধর থেকে আলাদা করে দেয় আর রাগে জোরে জোরে গর্জাতে থাকে। আরে পাগল ভাই, আমার মনে হয় তোমার ওখানে এখন যাওয়া উচিত। হয়তো তুমি ওই শাকচুন্নিকে শান্ত করতে পারবে। কে জানে, তোমার ঠাকুমা তোমাকে দেখে ফেলে। তারপর ওই পাগল দৌড়ে ওখানে যায়। ব্যাস,
ঠাকুমা ব্যাস এখন শান্ত হয়ে যাও, আমাদের প্রতিশোধ পুরো হয়ে গেছে। তুমি একে এর কর্মের শাস্তি দিয়ে দিয়েছো, এখন তুমি এই জায়গা ছেড়ে সব সময়ের জন্য চলে যাও। তারপর নিজের নাতির কথা শুনে ওই বুড়ি সবসময়ের জন্য ওখান থেকে চলে যায়। একটা জঙ্গলে অনেকগুলো ভয়ানক জানোয়ার আর বিষাক্ত সাপ ছিল। ওখান থেকে হয়ে একটা ছোট রাস্তা গ্রামের দিকে যেত। একদিন সেই রাস্তা দিয়ে হারিয়া নিজের সাইকেল করে আসছিল। मुझको भी तो लिफ्ट करा दे, थोड़ी सी तो लिफ्ट करा दे, कैसे कैसों को दिया है, ऐसे वैसों को दिया है, बंगला मोटर कार दिला दे, एक नहीं तो चार दिला दे। কে জানে আর কতদিন অবধি এই সাইকেলটায় আমার জীবনযাপন করতে হবে। ভগবান, পৃথিবীতে সবাইকে বড়লোক করে দিচ্ছ, একটু আমাকেও করে দাও, একটু তো দয়া করো। হারিয়া আফসোস করতে করতে আসছিল, তখনই ওর নজর একটা বাসায় পড়ল, যেটা গাছের তলায় একটা ঘাসের উপরে রাখা ছিল। আরে বাপ রে, কি বড় বাসা রে! এইটা তো কোনো বড় পাখির মনে হচ্ছে আমার। একবার গিয়ে দেখি তো আসল ব্যাপারটা কি। হারিয়া সাইকেল থেকে নেমে গিয়ে দেখে, বাসার ভেতরে দেখে হারিয়ার চোখ ধাঁধিয়ে যায়। বাপ রে বাপ, এতগুলো ডিম, সেটাও এত বড় বড়! হারিয়ার চোখ লোভে ভরে যায়। এই ডিমগুলো যদি বাজারে বিক্রি করি তাহলে এত বড় বড় টাকাও আমি পাবো, তারপর আমি বড়লোক হয়ে যাব। ভগবান, কি লটারি লাগালে আমার! কেউ ঠিক কথাই বলেছে, যখন ওপরওয়ালা দেয় মন ভরে দিয়ে দেয়। হারিয়া সাইকেল থেকে নিজের থলি বার করে আর তার মধ্যে সবকটা ডিম ভরে নেয় আর খুশি হয়ে বাড়ি ফিরে আসে। কি ব্যাপার, আজ অনেক খুশি খুশি আসছো? কোনো লটারি লাগলো নাকি? আরে আমার রসমালাই, লটারি ভেবে নাও তুমি। তারপর সে ওকে থলি দেখায়। দেখো দেখো, চোখগুলো বড় বড় করে খুলেই দেখো। আরে এতগুলো ডিম, এগুলো কোথা থেকে পেলে? কার এত বড় বড় ডিম? আরে ওইসব ছাড়ো, আগে বলো এইগুলোকে সামলাবো কি করে? যদি গ্রামের লোকেরা একটুও জানতে পারে তাহলে আমাদের বড় লোক আর হতেই দেবে না। এখন আমায় বড় লোক হতে কেউ আটকাতে পারবে না। আর সেটা কিভাবে? আরে তুমিও তো কত ভোলা মানুষ রে। শোনো, যদি ডিমগুলোকে আমি বিক্রি করতে যাই তাহলে কত টাকা পাবো? আর এই ডিমগুলো কত বড়, যদি আমি এটা ফোটার অপেক্ষা করতে থাকি তাহলে কে জানে বড় জিনিস পাই, যেটা আমি যদি বিক্রি করে ফেলি তাহলে আরো বেশি টাকা পাবো। বুঝলে এখন? না এখনো তোমার মাথার উপর থেকে গেল? আরে আরে, এতটা তো আমি বুঝি, আমিও 5 ক্লাস অব্দি স্কুল গেছিলাম, কিন্তু তুমি এটা বলো, এই বিজনেসম্যানের মতন আইডিয়া কোথা থেকে এলো? তুমি তো আম্বানিকেও টেক্কা দেবে, এত মাথায় বুদ্ধি আছে। এখন তুমি এই ডিমগুলোকে সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখো আর ভেবে নাও যেন এই ডিমগুলো নেই। কারুর সামনে কিন্তু নিজের মুখটা খুলো না, হ্যাঁ? আরে তুমি চিন্তা করো না, আমি তালায় বন্ধ করে রাখবো এগুলো। তারপরের দিন সুনিতা কুয়োতে জল ভরতে আসে। আরে বিমলা, তুই কি জানিস আজকাল গ্রামে কি চলছে? তুই তো এমন ভাবে বলছিস যেন গ্রামে ক্যাটরিনা ক্যাফ এসেছে। আরে ঠাট্টার বিষয় নয়, আমি শুনেছি গ্রামে ডাইনিরা ঘুরছে। আরে চল চল, তোকে কেউ বোকা বানিয়েছে। আর জলের বালতি নিয়ে চলে যায়। তারপর সেই রাতে ভয়ঙ্কর ডাইনি গ্রামে আসে। শেষমেশ আমি জায়গা পেয়ে গেলাম, এখন আমি নিজের কাজে বেরোই। তারপর সে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে দেয়। যাকেও সে বাইরে শুতে বা বসতে দেখতো মেরে খেয়ে ফেলতো। পরের দিন যখন সে গ্রামে আতঙ্কর আবহাওয়া দেখে তখন ওরা বুঝতে পারে না আসলে ব্যাপারটা কি। আরে ভাই, আসলে ব্যাপারটা কি হচ্ছে? প্রতিদিন কাটা ছেঁড়া সব পাওয়া যাচ্ছে। দাদা আমি তো জানি না, কেউ তো বলে জঙ্গলের জানোয়ার, কেউ বলে আবার ভূত প্রেতের ব্যাপার। বুঝতেই পারছি না ব্যাপারটা আসলে কি। রাতে আবার একটা নতুন ডাইনি জন্ম নেয় আর গ্রামে বেরিয়ে পড়ে।
আমি কার রক্ত চুষবো? ও উড়তে উড়তে একটু এগিয়ে যায়, তখন একটা ছাগলকে বাঁধা দেখতে পায়। হ্যাঁ, আমি একেই খাবো, এই আমার তেষ্টা বোঝাবে। তারপর সে ছাগলগুলোকে মেরে খায়। সকাল হওয়ার সাথেই সন্টুর কান্নার আওয়াজ সারা গ্রামকে বলে দেয় যে সে ছাগলগুলো তার ছিল। আরে দাদা, আমি তো লুটে গেলাম, বরবাদ হয়ে গেলাম। সব ছাগলগুলোকে মেরে ফেলেছে। কে জানে কোন হতচ্ছাড়ার নজর ছিল আমার এই ছাগলের ওপরে। প্রতি রাত এখন একটা নতুন ডাইনি জন্ম নিত আর গ্রামবাসীদের ক্ষতি সইতে হতো। তুমি জানো গ্রামে নাকি ডাইনিরা আসছে? আমিও তো এসব শুনছি, কিন্তু ডাইনি কোথা থেকে আসবে? আরে এসব গল্পতে হয়, সত্যিকারের আবার ডাইনি হয় নাকি? আমার তো অনেক ভয় লাগছে। পরের নাম্বারটা আমাদের নয় তো? আজ থেকে আমি আরো ভালো করে তালা লাগিয়ে শোবো। তারপর রাতে হঠাৎ শকুর বাড়িতে ভুতুরে আওয়াজ শোনা যায়। হারিয়া, শোনো, এই আওয়াজগুলো কোত্থেকে আসছে? জানি না, কিন্তু এটা ভুতুরে ভয়ানক আওয়াজ মনে হচ্ছে। এটা নিশ্চয়ই ডাইনি, যার খবর সারা গ্রামে ছড়িয়েছে। ভালো কথা বলো আর ঠাকুরের নাম জপ করে ঘুমিয়ে পড়ো। তখনই কারোর চিৎকারের আওয়াজ শোনা যায়। আমার ডিম কে চুরি করেছে? যদি আমার ডিম ফেরত না পাই, সারা গ্রামকে নষ্ট করে দেব। এখন এইটা আবার কে? কার আবার ডিম চুরি হয়ে গেছে? এমনিতেই গ্রামের লোকেরা আতঙ্কে ছিল, তা ওরা সাহস করে নিজের নিজের জানলা দিয়ে দেখে আসলে ব্যাপারটা কি। ডাইনির নাম শুনে হারিয়ার প্যান্ট ভিজে যায়। ডাইনি? এই আবার যুগে ডাইনি হয় নাকি? কে আছে যে আমার সাথে শত্রুতা করার সাহস করলো? আমার ডিম ফেরত দে, না হলে আজ পুরো গ্রাম জ্বলে নষ্ট হয়ে যাবে। আর একে করে সব জানোয়ারদের মারতে শুরু করে। আরে, এই ডাইনি কোন ডিমের কথা বলছে? এগুলো আবার কে এই গ্রামে নিয়ে এলো? তুমি তো এরকম করে জিজ্ঞেস করছো, জানো আমি তো ভগবান একটা। তখনই ডাইনি সন্টুর বাড়িতে আক্রমণ করে দেয়। আরে কেউ বাঁচাও আমাকে ডাইনির হাত থেকে, এ তো আমার ওপরে আক্রমণ করতে বসেছে। আরে গিয়ে প্যান্টটা চেঞ্জ করো, তুমি ভিজে প্যান্ট পরে থাকবে নাকি? কিভাবে বিজনেসম্যান হবে? আর এই ডাইনি কোন ডিমের কথা বলছে? এইগুলো সেই ডিম নয় তো যেটা তুমি এনেছিলে? আরে হতচ্ছাড়ি, নিজের হাত দিয়েই বিধবা হতে চাইছিস কি তুই? এই কথাটা এই মুখ দিয়ে কেন বের করছিস? যদি ডাইনি এটা শুনে নিল, আমাকে গিলেই ফেলবে ও তো। কিন্তু ওই ডাইনি তো ডিম ডিম করছে, গিয়ে ওই ডিমগুলো দেখে নেওয়া উচিত। কোথাও জানা গেল যে বড়লোক হতে গিয়ে প্রাণই বাঁচলো না। তুমি তো জন্ম থেকেই একটা মাথা মোটা। আরে ডাইনি আবার ডিম দেবে নাকি? আর ওই ডিমগুলো এমনিতেও কোনো বড় পাখির হবে। ওর থেকে দেখবে কোনো বড় জিনিসই হাতে পাবো আমরা, আর তারপর আমরা একটা গ্রাম কিনবো দূরে কোথাও গিয়ে। ঠাকুর জেদ করার পর হারিয়া ওই জায়গাটা গিয়ে দেখে যে ডিমের কি অবস্থা। হে ভগবান, এই ডিমগুলো! কি হয়েছে? কি হয়েছে? সাকু ও ভেতরে গিয়ে দেখে তো আশ্চর্য হয়ে যায়। পালাও, ডাইনি! এতগুলো ডাইনি! উড়ে বাবা! কারণ ওই ডিমগুলো থেকে এক এক করে ডাইনিরা বেরোচ্ছিল। আরে এটা তো প্রতারণা হয়ে গেছে আমাদের সাথে। আরে শান্তি করে নুন রুটি খেয়ে জীবন চলছিল, তুমি বড়লোক হতে চাইলে, এবার প্রাণও বেরোবে। আমার অবস্থা এরকম হয়েছে যে না বাইরে যেতে পারবো আর না ভেতরে। এইখানেও ডাইনি, আর বাইরে তো যদি ওই ক্ষুধার্ত ডাইনি জানতে পারে যে ডিম আমি চুরি করেছি, আমি তো শিওর আজকে মরেই যাব। ওদিকে ডিম থেকে বেরিয়ে থাকা ডাইনিগুলো হারিয়া আর শুকুর পেছনে ওদের খাওয়ার জন্য পড়ে থাকে। আরে কোথায় পালাচ্ছিস? আমার খিদে মিটিয়ে যা। বাইরে ভয়ানক ডাইনিরা আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। তাড়াতাড়ি বল আবার ডিম কে চুরি করেছে, না হলে সবাই মারা পড়বে। আরে ওই দেখো, সাক্কু আর হারিয়া নিজেদের বাড়ি থেকে পালাচ্ছে। আরে হ্যাঁ, কিন্তু এরা এরকম ঘাবড়িয়ে আছে কেন? তখনই বিমলার দরজার বাইরে আওয়াজ হয়। সে আর কেউ ছিল না, সাক্কু আর হারিয়া ছিল। রমেশ দা, ও রমেশ দা, শিগগিরই দরজা খোলো, আমাদেরকে বাঁচাও, দরজা খোলো।
আরে হতচ্ছাড়া নিজে তো মরবে, তার সাথে আমাদেরকেও মেরে ফেলবে। কিন্তু ওরা সাহায্য চাইতে এসছে, আমাদেরও মনুষ্যত্বের কারণে সাহায্য করা উচিত। তারপর বিমলা লুকিয়ে গিয়ে পেছন থেকে তাড়াতাড়ি দরজাটা খুলে ওকে তাড়াতাড়ি ঢুকিয়ে দেয়। কি হয়েছে দাদা, তোমরা দুজন নিজেদের বাড়ি থেকে এমন কেন পালালে? তোমরা কি জানো না বাইরে ডাইনি কত আতঙ্ক ছড়িয়ে রেখেছে? তোমাদের তো 4টে তালা লাগিয়ে বাড়িতে লুকিয়ে থাকা উচিত ছিল। আরে যখন ভাগ্যই খারাপ তখন সব জায়গায় ডাইনি পিছু করতে থাকে। কি বলছো বৌদি, ভালো করে বলো। আমাদের বাঁচিয়ে নাও, আমাদের বাড়িতে অনেকগুলো ডাইনি এসে গেছে আর সে আমাদের পিছনে হাত ধুয়ে পড়ে আছে। ডাইনি বাড়িতে? আরে একটু ভালো করে বলবে ব্যাপারটা কি? বিমলা, এদেরকে জল খাওয়াও, ঘাবড়িয়ে গেছে এরা। তারপর সাক্কু আর হারিয়া পুরো গল্প ওদেরকে বলে। বড়লোক হয়ে যাওয়ার লোভে আমি এতটাই অন্ধ হয়ে গেলাম যে আমি একবার ভাবলামও না যে এত বড় সমস্যা পুরো গ্রামের জন্যে ঝুঁকি নিয়েছি আমি। যেটা আমি দামি ডিম ভেবে এনেছিলাম ওটা ডাইনির জাদুর ডিম বেরোলো। ও, সেটা তুমি যে ডিম চুরি করেছে, আর ডাইনির আতঙ্ক আমাদেরকে সইতে হচ্ছে। এখন এই সব ছাড়ো আর ভাবো এই সমস্যা থেকে বাইরে কি করে বেরোবে। আমার কি মনে হয় ওই বড় ডাইনিটাকে যদি ওর ডিমগুলোর থেকে নিজের সৈন্যকে চায়, তাই ও এত রেগে আছে। যদি ওই ডিমগুলো ডাইনিটা পেয়ে যায় তাহলে। তুমি ঠিক বলছো বোন, আমার একটা উপায় আছে। তারপর বিমলা ওদের আস্তে করে কিছু বলে। হারিয়া সাথে সাথে বাইরে বেরিয়ে যায়। ও ডাইনিরা, সাহস থাকলে আমার সামনে আসো আর এসে আমার মোকাবিলা করে দেখাও তোমরা। আমি ডিমগুলো চুরি করেছি। হারিয়ার আওয়াজ শুনে ডাইনিদের মন ওই দিকে চলে যায়, আর কিছু উড়ে আর কিছু দৌড়ে হারিয়ার দিকে চলে আসে। আরে এতগুলো ডাইনি, এরা আমার ডিম থেকেই বেরিয়ে থাকবে নিশ্চয়ই। এই বলে ও দেখে যে হারিয়া জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছে, আর সব ডাইনিরা ওর পিছু করে আর জঙ্গলের দিকে যেতে থাকে। যেই ও জঙ্গলের ভিতরে ঢোকে, সাকু, বিমলা আর রমেশ জঙ্গলের ধারে আগুনের একটা রেখা টেনে দেয়, যার কারণে ডাইনিদের এদিকে আসা অসম্ভব হয়ে যায়। আর যদি ওরা আসতো পুড়ে ছাই হয়ে যেত। আরে ডাইনিদের থেকে তো ছাড়া পাওয়া গেল, কিন্তু আমার বরটা কোথায়? তখনই হারিয়া ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে। আমি এইখানে। এই সব থেকে একটা শিক্ষা পেয়েছি, লোভ করা অনেক খারাপ জিনিস।